This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ভোটার তালিকায় কারচুপি, এপিক নিয়ে অভিযোগ, এগুলো প্রত্যাশিত কাদের কাছ থেকে? এগুলো সাধারণত বিরোধীদের কাছ থেকে প্রত্যাশিত। শাসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অথচ আসন্ন বিধানসভা নির্বাচনের 1 বছর কয়েক মাস আগে থেকেই সেই অভিযোগটাকে প্যাকেজিং করে, একেবারে ধোঁয়াধার একটা প্যাকেজিং করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসরে নেমে পড়েছেন। ফলে বিরোধীরা বলছে যে আসলে শাসক শঙ্কায় আছে, শাসক ভয় পাচ্ছে, তাই এখন থেকে এই এপিক ধুয়ো বা ভুয়ো ভোটারের ধুয়ো তোলা হচ্ছে। এটা বিরোধীরা বলছেন। কিন্তু বিরোধীরা তাদের যে পুরনো অভিযোগ বলুন বা দাবি বলুন, যেমন বাংলাদেশিদের এনে এখানে ভোটার বানিয়ে দেওয়া, রোহিঙ্গা মুসলিমদের ভোটার বানিয়ে দেওয়া, মতুয়াদের বাদ দেওয়া, হিন্দু নাম বাদ দেওয়া, এই সময় এগুলোকে চাগাড় দিচ্ছে। তার কারণ, যদি তৃণমূল কংগ্রেস একসঙ্গে একাধারে এটাই বলতে থাকে বারবার, তাহলে এই যে মনস্তাত্ত্বিক লড়াই, তাতে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। শুভেন্দু অধিকারীরা কোনোভাবেই সেখানে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আসল ইভিএম এর লড়াইয়ের 1 বছর আগে, এই মে জুন মাসের সময় প্রত্যেকবার ভোট হয়, যখন ভোট হয় এমনিতেই ওয়েদার বা আবহাওয়া উত্তপ্ত হওয়ার আগে এখন গরম হয়ে উঠেছে রাজনীতির হাওয়া। সবাই বলছে যে ভোটার তালিকায় ভূত আছে। আমরা প্রশ্ন করছি, কার ভূত, কে ধরছে? আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন আলাপ করিয়ে দিই। প্রথমেই বাঁ দিক থেকে রয়েছেন বিজেপির নেত্রী এবং মুখপাত্র শতরূপা, মাঝে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং শাসক পক্ষের হয়ে বলবেন। একেবারে শেষে রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা, বাম মুখপাত্র। আমরা প্রথমেই শোনাবো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই এপিক বিতর্ককে কোন মাত্রায় নিয়ে গিয়েছিলেন। দুটো তার আলাদা আলাদা ভাষ্য আপনাদের আমরা শোনাবো। একটা তার সাধারণ অভিযোগ জেনারেলাইজড ওয়েতে, আর একটা ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো, যেখানে তিনি কাগজ দেখিয়ে তিনি বলছেন যে একই নাম, গুজরাটের ব্যক্তিরও একই এপিক নাম্বার, গুজরাটের বা হরিয়ানার ব্যক্তি এবং বাংলার বাসিন্দা। এটা কি করে সম্ভব একবার দেখুন। দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। দেখুন, এটা এপিক নিয়ে তৃণমূল এবং বিজেপির লড়াই বলার থেকে আরো সহজ ভাষায় শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এপিক ব্যাটল বলাই যায়। শোনাবো শুভেন্দুবাবু কি বলেছেন, বিরোধী দলনেতা কিভাবে যুক্তি খণ্ডন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং পাল্টা অভিযোগ এনেছেন। কিন্তু তার আগে শতরূপাকে এখানে আজকের বিতর্ক শুরু করার দায়িত্ব দেব, যে আপনি কিভাবে এটাকে খণ্ডন করবেন। আপনার নেতা খণ্ডন করেছেন। প্রথমত রাজা, তুমি শুরুই করলে একদম অন্য অ্যাঙ্গেল দিয়ে, যেটা শুভেন্দু বাবু আবার মমতা ব্যানার্জির
এপিক ব্যাটেল, কিন্তু এই ফর ওয়ান্স এই ঘটনাটা কিন্তু আমরা বহুদিন ধরে ইলেকশন কমিশনকে জানিয়েছি এবং লিখিতভাবে জানিয়েছি। চিঠিটা অলরেডি পাবলিক ডোমেনে আছে, আমি রিকোয়েস্ট করবো তোমরা যদি একটু ফ্ল্যাশ করো স্ক্রিনে। আমরা গত 1 বছর ধরে বলছি যে এই ভুয়ো ভোটার বহুদিন ধরে মমতা তৃণমূল সিস্টেম্যাটিক্যালি রেখে দিয়েছে এবং আজ তাদের টনক নড়ছে যে হয়তো 2026-এ হিন্দু ভোটার, হিন্দি ভাষাভাষী ভোটার হয়তো তাদের ভোট নাও দিতে পারে। সেই জন্য ওরা এখন উঠে পড়ে লেগেছে যেখানে যেখানে হিন্দু ভাষাভাষীর লোকজন বেশি, যারা কিন্তু আজ উড়ে এসে জুড়ে বসেনি, মানে দে আর নট লাইক দি ইনফিল্ট্রেটার্স যারা বাংলাদেশ থেকে আসছে তৃণমূলের ভরসায়। এরা কিন্তু বহু বছর এবং বহু জেনারেশন তারা পশ্চিমবঙ্গে আছে, তারা পশ্চিমবঙ্গের সোশিও ইকোনমিক পুরো ফ্যাব্রিকের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আজ তৃণমূলের মনে হচ্ছে যে না, এই হিন্দুদের বের করে দিতে হবে, হিন্দি ভাষাভাষী লোকেদের বের করে দিতে হবে। কিন্তু আমি এটা খুব ক্লিয়ারলি বলতে চাই, আজকে শুভেন্দুবাবু অলরেডি বলেছেন, লিডার অফ অপোজিশন ইলেকশন কমিশনে গেছিলেন সমস্ত বিধায়কদের নিয়ে এবং আমাদের যিনি মেইন এটা দেখেন ইলেকশন কমিশন শিশির বাজোরিয়াকে নিয়ে। ওখানে পুরো ক্লিয়ারলি, তোমরাও তোমাদের ক্যামেরাও নিশ্চয়ই ছিল, প্রেস কনফারেন্সে উনি একেবারে সিস্টেম্যাটিক্যালি বলেছেন যে এটা আমরা আজ নতুন জেগে উঠছেন, আমরা এতদিন ধরে যেটা ইলেকশন কমিশনকে বলছি সেইটাই আজকে মমতা ব্যানার্জি আবার সেই কাগজ নেড়ে বলছে। আমি আরেকটা কথা বলছি, তারপরে তুমি অন্য দিকে যাবে, তো যাও। এটা 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 ভীষণ চিন্তার কারণ যে মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ইলেকশন কমিশন অ্যাজ ইউজুয়াল, উনি এটা প্রায় বলেন যে ইলেকশন কমিশন হচ্ছে কি অমিত শাহজির পার্সোনাল সেক্রেটারি। এটা আমি ক্ল্যারিফাই করে দিই, আমি এটা খোঁজ নিয়েছিলাম। হোম ডিপার্টমেন্টে প্রিন্সিপাল সেক্রেটারি, হয়তো এই ভদ্রলোক, আমি এক্স্যাক্ট ডেজিগনেশন জানি না, কিন্তু আইএস অফিসার্স ট্রান্সফার হয়। এই নিয়ে এত লাফালাফি করার দরকার নেই। কিন্তু যেটা চিন্তার কারণ, চিফ মিনিস্টার অফ দ্য স্টেট বলছে যে ইলেকশন কমিশনের বাইরে বসে উনি ধর্ণা দেবেন ইলেকশন কমিশনকে থ্রেটেন করার জন্য। মানে এইখানেও উনি নিউট্রালিটি রাখবেন না। উনার এত ভয় যে 26-এ ওনার হাত থেকে রাজত্ব গেল বলে উনি আগে হিন্দি ভাষাভাষী ভোটার যারা হিন্দু, এসেনশিয়ালি হিন্দু, তাদের বের করবেন এবং তারপর উনি নাকি ধর্ণায় বসবেন। অনির্বাণ, আপনি যে দলকে ডিফেন্ড করেন দিনের পর দিন আমাদের এখানে অন্যান্য চ্যানেলেও, সেই দল এত ভয় পাচ্ছে হ্যাট্রিক করার পর আপনারা বলছেন ভুয়ো ভোটার। এ তো বিরোধীর কথায় আসা, মানে প্রত্যাশিত তাই। আচ্ছা, প্রথম কথা বলি, যে ভাষাভাষীদের সোশ্যাল ফেব্রিক ইত্যাদি নিয়ে সদরুপাধি অনেক কিছু বলছিলেন, তারা এমনভাবেই মিশে গেছে যে কলকাতায় দাঁড়িয়ে কেউ বাংলায় কথা বললে বাংলাদেশি হ্যাঁ কা বলে তাকে হেনস্থা হতে হচ্ছে। তো এরকম ফেব্রিকের আমার কোনো কথায় আগুন। দ্বিতীয় কথা হচ্ছে ভুয়ো ভোটারের প্রসঙ্গ, আমি রেকর্ডেড রয়েছে, যাই হোক। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে ভোটার লোক এনে ভোটার লিস্ট যদি তোলা হয়, এটা যদি সত্যি হয়ে থাকে, প্রথমে তো অমিত শাহ রিজাইন করা উচিত। গত 12 বছর ধরে যে সরকার বিএসএফকে সামলাচ্ছে, আন্তর্জাতিক সীমান্ত সামলাচ্ছে, বিদেশ সামলাচ্ছে, তাদের মানে 12 বছর ধরে তারা এমন নজর রাখলো যে তৃণমূল কোটি কোটি ভোটার নাকি বাংলাদেশ থেকে সব লিস্টে তুলে ফেললো। আবার ইলেকশন আপনার সময় বলিনি, দিদি আপনার সময় বলিনি, আমাকে বলতে দিন। আর কি দাঁড়িয়ে বলে ভোটার আইডি বানিয়ে দেবো। আচ্ছা বেশ, উনি লাভলির কথা বলছেন, অনেকে আবার ওহ লাভলি এইটা এখানে ব্যবহার আমি আসি। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে যদি সেটা হয়ে থাকে, বাংলাদেশ থেকে তো কোটি কোটি লোক এলো, তো ভাই অমিত শাহ কি করছিল? এজেন্টের কাজ করে নাকি, তাদের থেকে মাল তোলে? দ্বিতীয় কথা যে ইলেকশন কমিশনার এখন অ্যাপয়েন্ট করা হয়, আনবে তৃণমূল আর ধরবে অমিত শাহ, এটাও কি কোনো ইয়ে হতে পারে? তৃণমূলকে আনতে দিচ্ছে কেন? তা আনতে, তাহলে বিএসএফটা তুলে দিক, তাহলে আনতে দিচ্ছে কেন? কি দেখে আপনারা টিকিটটা দিয়েছিলেন? সরি, আমি ওইটাই যেতে চাইনি, কিন্তু আপনি প্রসঙ্গ টানলেন। উনি প্রসঙ্গ, আমি বলছি কি দেখে একটা কোন টিকিট দেওয়া হচ্ছে, তাকে তো দলও নিশ্চয়ই সার্টিফাই করছে এবং প্রশাসন সার্টিফাই করছে। আমার কথা হচ্ছে লাভলি ঠিক আছে, এখনো পর্যন্ত তার অন্য ধরনের কোনো ট্রেটস পাওয়া যায়নি। হতেও তো পারতো যে তিনি একজন, মানে আমি বলছি এক্সট্রিমিস্টও তো হতে পারতো, তাই না? কি পারতো, কি হতে পারতো, স্লিপার সেল, আমি বলে দিচ্ছি রাজা, স্লিপার সেল কি পারতো, কি হতে পারতো পরের কথা। প্রথম কথা, সে এলো কি করে? তার যদি এতটাই অবৈধ আসা যাওয়া হয়ে থাকে, সেটা অ্যালাউ করলো কারা? অ্যালাউটা যারা করলো তাদের কোনো দায় দায়িত্ব নেই। আর টিকিট কেন দিলে এটা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন তো বিএসএফ অ্যালাউ করলো কেন? নিশ্চয়ই মাল তুলেছিল, এমনি এমনি অ্যালাউ করেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে ভুয়ো ভোটারের যে প্রসঙ্গ উঠছে, মহারাষ্ট্রের, আমি তো উদাহরণস্বরূপ বলছি, মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে এনডিএ জোট তারা ভয়াবহ
ভয়াবহ রকম খারাপ ফল করলো, ঠিক পরের 5 মাসের মধ্যে তার আগের 5 বছরে যত নতুন ভোটার অ্যাড হয় ঠিক সেই সংখ্যা অ্যাড হয়ে গেল পরের 5 মাসে 39 লাখে, প্রায় 40 লাখের কাছাকাছি। সেম জিনিস রিপিট হলো দিল্লিতে, ওখানে 40,000-এর কাছাকাছি ঠিক ভুয়ো ভোটার অ্যাড হয়ে গেল। এই যে ভুয়ো ভোটারের তথ্য এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার যদি খুব ভুল নয় থাকে আপনাদের সম্ভবত একটা কিছু রিপোর্টিং এটা নিয়ে ছিল যে ভুয়ো ভোট একই এপিক নাম্বারে ওই স্টেটের নাম্বার ছিল। তো এই ফ্যাক্টটাকে কাউন্টার বিজেপি করুক। আমরা কোনো উপসংহারে পৌঁছাইনি, উপসংহারে আমার দরকার নেই, আমার উপসংহারে দরকার নেই। প্রশ্নটা তার মানে আপনি কার বিরুদ্ধে তুলছেন? এখানে বিজেপি তৃণমূলটা ফ্যাক্টর নয়। চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করে কারা? যে কমিটি অ্যাপয়েন্ট করে তার দুজন হচ্ছে একজন প্রধানমন্ত্রী আর একজন অমিত শাহ মহাশয়, অর্থাৎ দুজনেই বিজেপির মন্ত্রী। এক্স্যাক্টলি, লিডার অফ অপোজিশন 3 নম্বর, মানে 2:1, মানে সরকার যা চাইবে, নরেন্দ্র মোদী যা চাইবেন তাই হবে। এখানে রাহুল গান্ধী কিন্তু জ্ঞানেশ কুমারের নামে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, মানে তিনি একমত নন, বাকি দুজন বলেছেন না উনি হবেন। তাহলে এবার ইলেকশন কমিশন যদি তৃণমূল অ্যাড করে থাকে সেটা ডিলিট করার দায়িত্বটা কার? আর যদি বিজেপি করে থাকে সেটাও অ্যালাউ করলো কেন? এই উত্তরটা তো দিতে হবে তাকে যাকে অ্যাপয়েন্ট করেছে নরেন্দ্র মোদী। আচ্ছা বেশ, আমি একটু বলে দেব। সৈকত, হ্যাঁ বলুন, ফার্স্ট বলুন। বিএসএফ নিয়ে এত যখন চিন্তা তাদের, আমি কিন্তু এটা বহুবার বলেছি যে ঠিক আছে, একটা পুরো ফোর্সের মধ্যে যদি একজন দুজন, যদি ওর কথা আমি ধরে নিই যে তারা নাকি টাকা তুলছে, কি করছে আমি জানি না, ইমিডিয়েটলি তো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে হোম ডিপার্টমেন্ট জানানো উচিত যে এই সময় থেকে এই সময় এই জায়গা থেকে এই জায়গায় একটু দেখো, নজর রাখো। কিন্তু সেটা করছে না, ওরা টিভির সামনে চেঁচাচ্ছে, অনির্বাণ তো ছেড়েই দাও করবে। আরেকটা কথা, এই যে লিডার অফ অপোজিশন, মানে ন্যাশনাল লিডার অফ অপোজিশন অফ পার্লামেন্টের জন্য এত দরদ, এই তখন মনে থাকে না যখন ইন্ডি জোটে ওরা থাকে না থাকে না, তখন বুঝতে পারে না। আমি আবারও ক্লারিফাই করে দিচ্ছি, লিডার অফ অপোজিশন এবং প্রাইম মিনিস্টার দুজনে মিলে ডিসাইড করে ইলেকশন কমিশনে কে হবে। রয়েছে যে ইউনিয়ন সরকারের তোমাদের মনে হয় সেটা অমিত শাহ 2:1 হচ্ছে সব সময়। কি বলছেন? আচ্ছা বেশ, আমাদের তো দেশ চালানোর থাকার কথা ছিল তো সেখানে, থাকার আরে সেখানে ছিল হচ্ছে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সেটা আপনারা অর্ডিন্যান্স দিন, তারপরে আবার তরজায় ফিরবো আমরা। আমার একটা প্রশ্ন, এই ডিবেটটাকে আরেকটু বৃহত্তর জায়গায় নিয়ে যাই। যদি ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করে এত সহজ হয়, দিল্লি পলিটিক্যালি হেভি স্টেট, ছোট রাজ্য কিন্তু পলিটিক্যালি হেভি, মহারাষ্ট্র, এই এত গুরুত্বপূর্ণ রাজ্যে ক্ষমতা ফিরে আসা বা দখল করা যদি এত সহজ হয়, তাহলে এই একই অস্ত্র কেন গত লোকসভা ভোটে পার করে, মানে প্রয়োগ করে আবকি বার 400 পারের সেই যে শপথটা নরেন্দ্র মোদী রেখেছিলেন সেটাকে ফুলফিল করলেন না? তাহলে তো করে নিলেই হয়ে যেত। না দেখুন, সবটা তো বিজেপি একসঙ্গে এক চান্সে 14 পর করতে পারেনি। নিশ্চিতভাবে 14 এক প্ল্যানিং, 19-এর আর এক প্ল্যানিং। না, এই প্রশ্নটা উঠছে, একদম উঠছে। যদি সবই আমার রান্নাঘরে মাছ ভাজার মতো ইজি হয়, তাহলে আমি লোকসভা ভোটটা ছেড়ে দিলাম কেন? আমি কেন নেমে এলাম, তারপর নীতিশের উপর নির্ভরশীল হয়ে গেলাম? তো 19-24 তিনটে লোকসভাতে মোদির পরপর নিজের যে জনপ্রিয়তা, তার যে প্রচার কৌশল তা বদলেছে এবং তার জনপ্রিয়তাও ধাক্কা খেয়েছে। পেট্রোল ডিজেলের দাম 14 সালে যা ছিল 24-এ তার অনেক বেশি হয়েছে, তার ফলে মানুষের ধাক্কাটাও রিটার্ন পরিমাণে বিজেপি সরকারের বিরুদ্ধে গেছে। আপনি আজকে আলোচনা শুরু করলেন যে এটা এপিকেল লড়াই, আমি আপনাকে বলছি এটা তৃণমূল বিজেপির ভুয়ো এপিকেল লড়াই। এই যে ভুয়ো ভোটার কে ঢোকাবে, আপনি যদি দেখেন এই রাজ্যে রাজ্যসভায় কাউকে পাঠানো যেতে পারে, কিন্তু লোকসভাতে তৃণমূল যেমন গুজরাট থেকে একজন এপিক ভোটারের লোককে নিয়ে এসে এমপি বানালো ইউসুফ পাঠান, তেমনি বিজেপি কি করছে, গুজরাট থেকে ভোটার নিয়ে এসে এখানে ভোটার ঢোকাচ্ছে। এখন এই রাজ্যে নির্বাচন কমিশনার হোক কিংবা দিল্লি নির্বাচন কমিশনার হোক, সবাই নিজেদের পছন্দের লোককে বসাচ্ছে। গোটা দেশ এবং রাজ্য জুড়ে নির্বাচনী প্রক্রিয়া আজকে প্রশ্নচিহ্নের সামনে। আপনার স্মরণে থাকা উচিত এই রাজ্যে হজ করতে গিয়ে একজন পঞ্চায়েতে নমিনেশন করে দিয়েছে, তার সইটাও ডুপ্লিকেট হয়ে গেছে। লাভলির কথা আপনি বললেন, পঞ্চায়েতের প্রধান হয়ে এতদিন কাটিয়ে দিলেন। আমার বক্তব্য হচ্ছে একদম কারেক্ট পয়েন্ট অনির্বাণদার এই অংশের সঙ্গে। তৃণমূল এই রাজ্যে 100% ছাপ্পা ভোট করে, দ্বিজেন বাবুর ভোটটাও তৃণমূল করিয়ে দেয়। নির্বাচন কমিশনের কাছে আমরা বারে বারে অভিযোগ করি, বিজেপি কি করছিল, বিজেপি সরকার, স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহ দপ্তর, তারা কি এতদিন ধরে রক্ষা কবচ দিচ্ছিল তৃণমূল কংগ্রেসকে? আসলে এই দুটো দলের স্লোগান কি? এক দলের স্লোগান আইপ্যাককে সঙ্গে নিয়ে ভোট লড়তে হবে, আর এক দলের স্লোগান মাটির নামক কোম্পানিকে দিয়ে ভুয়ো ভোটার ঢোকাতে হবে। আর আমরা বলছি এই আইপ্যাক আর মাটিন এরা প্রত্যেকে 14-তে মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছে, 21-এ দিদিকে প্রধানমন্ত্রী বানিয়েছে। আসলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা। এই ভুয়ো ভোটারের লড়াই মানে মানুষের উপরে এদের কোনো আস্থা নেই। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের মাথায় কি স্ট্রাইক করেছে? দেখুন, একটা সময় এই আন্দোলনটা ছিল সিপিএম এর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনটা ছিল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে
যে সিপিএম একটা নামও ভুয়ো ঢোকাতে পারে না, মানে সৈকতগিরি আপনাদের সততার সার্টিফিকেট তৃণমূল নেত্রী দিচ্ছেন কারণ আপনাদের নাম আনছেন না। না দেখুন, আমাদের তাই না, আমাদের সততা সার্টিফিকেট সেদিনই প্রমাণিত হয়েছে রাজেদা, যেদিন কেশপুরে নন্দরানী ঢল নিয়ে এত কথা বলে, সেই তৃণমূলের মুখে কুলু বেটে যায় ডায়মন্ড হারবার নিয়ে, সেই তৃণমূলের মুখে কুলু বেটে যায় মমতার থেকেও বেশি ভোট কে পায়, উদয়ন গুহ দিনহাটায়। আচ্ছা আপনি বলুন, আজকে এপিকে লড়াই দেখাচ্ছেন, এর কোনো লড়াই নয়। গতকাল নেতাজি ইন্ডোরে কে ঢুকবে কে বেরোবে কে ঠিক করছিল? জয়প্রকাশ মজুমদার। 2 বছর 3 বছর আগে বিজেপির হয়েছিল। আমি আরেক লাইন শুধু, না এপিকের ক্ষেত্রে পয়েন্ট আছে। তৃণমূল নেত্রী যে কমিটি করে দিয়েছেন, আলিপুরদুয়ারের বিজেপির বিধায়ক আরএসএস এর কট্টর মানে সক্রিয় কর্মী ছিলেন, তিনি তৃণমূলের হয়ে ঠিক করবেন কে ভুয়ো ভোটার কে ভুয়ো ভোটার নয়। তার মানে আরএসএস এর তো দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল, এরাই তো ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, জুডিশিয়ারি সিস্টেম সবটাকে আজকে লুট করছে। বেশ, আমি জাস্ট, হ্যাঁ আপনি অবশ্যই বলবেন। আমার এইটাই বক্তব্য, মানে এই ডিবেটে আরো একটা আঙ্গিক, দুটো পক্ষ এবং দুটো দলকে নিয়ে আলোচনা, বামেদের নিয়ে কোনো আলোচনাই আসছে না। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে সব থেকে বড় ভুয়ো ভোটারের অভিযোগটা ছিল, তৃণমূল আর বামকে বলে না, বিজেপি তো বলেই না। এক্স্যাক্টলি রাজা, আমার ভীষণ ভালো লেগেছে এই পয়েন্টটা। যারা এতদিন ধরে সিস্টেম্যাটিক্যালি সায়েন্টিফিক রিগিং করতো, হঠাৎ করে তারা এখন ভীষণ ধোয়া তুলসী পাতা হয়ে সাধু সেজে, কিন্তু দেখুন মানুষকে কনফিউজ সিস্টেম্যাটিক্যালি রিগিং এর মাঝখানে দমদমে আপনার মন্ত্রী পেয়েছিলেন তৃণমূলের হাত ধরে, সেই কেসটাও মনে করিয়ে দিন। তৃণমূলের সঙ্গে জোট করে কৃষ্ণনগর আর দমদম জিতেছিলেন, ভুয়ো ভোটারে ভর্তি করে দমদমে জিততে পারছেন। মানুষ অভ্যাসের দাস, আপনাকেই দেব। এত সহজে সিপিএম সেই অভ্যাস মুছে ফেলতে পারলো? যদি তাই হয়, সহজে কোথায়, 34 বছর ধরে অভ্যাস ছাড়তে পারছে না। এখন মানুষ ওদের আর ভোট দেবে না, সেজন্য ওদের স্ট্র্যাটেজি হচ্ছে মানুষকে কনফিউজ করে দাও, কিন্তু মানুষ কনফিউজ হচ্ছে না। আর এদের তৃণমূলকে কি আর বলবো, যখন তারা জেতে তখন কেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখা করছে না? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখা কেন করছে না তিলোত্তমার বাবা মার সঙ্গে? এক সেকেন্ড, ইভিএম কে না ব্যালট বক্সের মতন খেয়ে হজম করা যাচ্ছে না, সেজন্য ইভিএম অর্ধেক সময় ওদের মতে কাজ করে না। ইভিএম কে আমরা ইভিএম এখন বিতর্ক থেকে কিন্তু হাওয়া। দেখুন কিছু মাস আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন এবং ইন্ডিয়া জোটও বলতো যে বিশ্বের সমস্ত উন্নত দেশ, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, পাশ্চাত্যের দেশ, তারা আবার ব্যালটে ফিরে গেছে। আমরা দেখছি তৃণমূলও এখন শিফট চেঞ্জ করে, স্টান্স চেঞ্জ করে এপিকে চলে গেছে, ইভিএম ভুলে গেছে। এখন ভিভিপ্যাট আর শোনা যায় না। কালকে অতক্ষণ একটাও শুনেছেন ইভিএম? প্লিজ বলুন আপনি। না নিশ্চয়ই নয়, কিন্তু কারণ হচ্ছে ইভিএম অবধি যাওয়ার তো প্রয়োজনটাই আর পড়ছে না। আজকে ইলেকশন কমিশন ধরুন ভোট শেষ হচ্ছে 6টা কি 7টা যখন শেষ হচ্ছে, তখন যে ভোট পার্সেন্টেজ বলছে, কয়েক ঘন্টার মধ্যে 8%, 10%, 15% ভোট বেড়ে যাচ্ছে। এই এক্সট্রা ভোটটা আসছে কোত্থেকে? মহারাষ্ট্রের 5 মাসে 40 লক্ষ মতো ভোটার অ্যাড হওয়া, এটা যে অস্বাভাবিক, ইলেকশন কমিশন অস্বীকার করতে পারছে না। সেম জিনিস দিল্লি, যেহেতু একটু ছোট রাজ্য, অনেক মিডিয়া হাউস তারা কিন্তু এটা সরেজমিনে তদন্ত করে দেখেছেন যে অভিযোগটা সত্যি না মিথ্যে। তারাও যে রিপোর্ট পেশ করেছেন সেটাকেও ইলেকশন কমিশন চ্যালেঞ্জ করতে পারছেন না। তো স্বাভাবিকভাবে এপিক নিয়ে যদি এই ধরনের দুর্গতি ভোটার লিস্টে হয়, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি অন্যায়? আচ্ছা, রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন? শুভেন্দু অধিকারী, প্লিজ আসছি। শুভেন্দু অধিকারী কি বলছেন এই ডিবেটে, সেটা তো না শোনালে চলবে না। একবার শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। তিনিও বলছেন তারা ক্ল্যারিফাই করেছেন এবং তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। কি উত্তর পাচ্ছেন শুভেন্দু বাবু, শুনুন। মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। 10-12 হাজার কর্মচারী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে 9টা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট, সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশন বেসলেস, ফেক। আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড পলিটিক্যালি মোটিভেটেড। আগেকালকার যুগে গ্রামের বাড়িতে বুঝলেন, এবং আধা মফস্বলেও হতো, শক্তপোক্ত দেয়ালে রাত্রিবেলায় চড়ে এসে শীত কাটত। এইটা শীত কাটা সেই শীত কাটা নয়, কিন্তু রাজনীতিতে শীত কাটাও তো হয়। ভবানীপুরে 2014-এ বিজেপি শীত কেটেছিল, ওই 176 না 167 এইরকম একটা ভোটে ফিগারে, এক্স্যাক্টলি আমি কাছাকাছি গেছি তার। সেইটায় বিজেপি এগিয়ে গিয়েছিল, ভবানীপুর বিধানসভার কথা বলছি। তারপরে একাধিক লোকসভার ক্ষেত্রে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়ির ওয়ার্ড, সেই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়েছে। হ্যাঁ, মেকআপ করেছে, পিছিয়েছে, আবার মেকআপ করেছে, আবার পিছিয়েছে। তখন রতন মালাকার কাউন্সিলর ছিলেন সম্ভবত, যতদূর আমার মনে পড়ছে। এবারও কিন্তু ভবানীপুর, মানে গতবার যে চর্চাটা নন্দীগ্রাম নিয়ে হচ্ছিল, অলরেডি ভোটের 1 বছর আগে থেকে চর্চায় ভবানীপুর। শুভেন্দু অধিকারী, শোনাবো প্রয়োজন সময় থাকলে শোনাবো, গিয়ে বলেছিলেন এ তো দেখছি নন্দীগ্রামের থেকেও সহজ। আর এই ভবানীপুরে যদি ভোটের আপনারা একবার এটা দেখেন, মানে বিন্যাসটা দেখেন,
তাহলে 80% হচ্ছে এই ভবানীপুরে নন মুসলিম ভোটার। এটা একেবারে কসমোপলিটন এলাকা বলতে যা বোঝে ঠিক তাই। আপনারা ভবানীপুর নিয়ে বড় ভয় পাচ্ছেন, কাল মিটিং করেছেন নাকি? আপনারাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভোট করাতে দেয় না, যদি তাই হতো ভবানীপুরের অ্যালাউ করতো, বিরোধী দলের এগিয়ে যাওয়াটা অ্যালাউ করতো কি? করতো না তো, এটাতে একটা বোঝা যায় যে ভোটটা হয়। দ্বিতীয়ত ভবানীপুর নিয়ে শুভেন্দুবাবু যদি এত কনফিডেন্ট থাকেন নমিনেশন ফাইল করুন। বিরোধীরা বলে আপনারা কোলাপসেবল গেটে তালা লাগান ভবানীপুরে, এমন পাড়া আছে যেখানে কোলাপসেবল গেটে তালা লাগান। হতো তাহলে পিছতো কি করে? আচ্ছা প্লিজ, তাহলে পিছতো কি করে? তাহলে তো পিছন আরে তালা লাগিয়ে নিজেকে পিছিয়ে প্লিজ আমার কাছে পরিসংখ্যান আছে। আচ্ছা বলুন, আপনার বলা শেষ হয়েছে। যদি তালাই লাগিয়ে ভোট করে থাকবে তাহলে পিছতো না কি করে? এটা বলুন, তাহলে পিছতো না। শতরূপা, তৃণমূল কি ভবানীপুরে ভয় পাচ্ছে? যদি ভবানীপুরে ভয় পায় তাহলে গোটা রাজ্যে ভয় পাওয়ার কথা। পুরো রাজ্যে ভয় পাচ্ছে। শোনো, দিল্লিতে কোরাপ্ট দিদি গেছিল কোরাপ্ট ভাইয়ের জন্য ক্যাম্পেইন করতে, ক্যাম্পেইন একেবারে মুখ থুবড়ে পড়েছে। দিল্লি হই হই করে 27 বছর পর আমরা জিতেছি, ন্যাচারালি ইভিএম কাজ করছে না, বা এখন এপিক কার্ড নিয়ে রাখি, এত সমস্যা হয়ে গেছে। আর ভবানীপুর তুমি লাস্ট বিধানসভার কথা বললে, তথাগত রায় যখন সাউথ কলকাতা থেকে দাঁড়িয়েছিল তখনও ভবানীপুর লিডি। এবারও অফকোর্স ভীষণ দয়ার শরীর অনির্বাণ বলবে যে ভোট নাকি করাতে দিয়েছিল, তবে লোকসভায় প্যাটার্নটা আলাদা হয়। লোকসভায় তৃণমূল পিছিয়ে, বিধানসভাতেও বুথ ওয়াইজ আমরা অনেক এগিয়ে আছি। আমাকে একটা কথা বলো, ভবানীপুর নাকি ওরা অ্যালাউ করেছিল বলে আমরা জিতছি মানে এগিয়ে আছে। আর হোয়াট অ্যাবাউট ডায়মন্ড হারবার, হোয়াট অ্যাবাউট গার্ডেন রিচের প্রত্যেকটা পোর্টের মানে যেখানে কাউন্সিলররা যেতে না প্রায় 99% ভোটে, এগুলো কি নরমাল? এগুলো কি ডেমোক্রেসির লক্ষণ? সেটাও কি আমরা করাতে দিয়েছিলাম? মানে ওদের দয়ায় মানুষ ভোট দিতে পারছে। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সময় কমছে। 2024 লোকসভা নির্বাচন যে নির্বাচন কমিশন করিয়েছিল তার মাথায় বসেছিল রাজীব কুমার, তাকে বসিয়েছিলেন নরেন্দ্র মোদী। আপনাদের দল কমপ্লেন করেছে, তিনি পাত্তা দিয়েছেন। ডায়মন্ড হারবার নিয়ে আপনাদের যিনি প্রার্থী অভিজিৎ দাস ববি, তিনি তার সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি তারা তুলে নিয়েছে। কেননা তিনি বলেছিলেন দল আমার সঙ্গে নেই। তো ইস্টকালে কে ঠিক? তাহলে অমিত শাহ ঠিক না অভিজিৎ দাস ঠিক? অভিজিৎ দাস ভোটের কথাই বলেছিল। তাহলে নির্বাচন কমিশন কি করছিল? দেখো, তাহলে পাত্তা দেয়নি। নির্বাচন কমিশন তো আপনাদের। ইভিএম এ বাম নেই, কিন্তু বিতর্কে বামকে থাকতে হবে, এখানে ঢুকতে হবে। আমি রাজাদা আপনাকে বলি, একদম অনির্বাণদা কারেক্টলি বলেছে। ভবানীপুরে তৃণমূল চেয়েছে, তাই লোকসভায় বিজেপি লিড পেয়েছে। 8টা ওয়ার্ড, তার মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড, 3টাতে তৃণমূল। বিধানসভায় যে নেতারা তৃণমূলকে ভোট করায় সেই নেতারাই লোকসভায় বিজেপিকে ভোট করায়। অসীম বসু, এক সেকেন্ড দিদি, এক সেকেন্ড আমি ডিস্টার্ব করি। অসীম বসু বিজেপির কাউন্সিলর, তারপর তৃণমূল হয়েছে। ভবানীপুর বিধানসভা শুধু না, গোটা রাজ্য জুড়ে আপনি যদি দেখেন তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার। খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভায় বিজেপি 14 সাল থেকে লোকসভায় লিড নেয়। এটা যদি ভবানীপুরের প্যাটার্ন অফ ভোট হয় তাহলে আপনি লিখে রেখে দিন গোটা রাজ্য জুড়ে মনে প্রাণে বিশ্বাস করেন যে ভবানীপুরে বারবার বিজেপিকে হারানো সম্ভব? এটা কি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন? এই যে 80% নন মুসলিম ভোটার ভবানীপুরে রয়েছে, আপনার কি ধারণা মুসলিম ভোটার ছাড়া তৃণমূলকে ভোট দেয় না? না, আমার তা ধারণা নয়। আমার এরকম সাংবাদিকরা বাজে ধারণা নিয়ে চলতেও পারে না, আমি সে কথা বলছি না। আমি বলছি যে যদি সত্যি ভবানীপুরে লোকসভায় কোনো একটা লোকসভায় তৃণমূলকে পিছিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে কোন একটা বিধানসভায় পিছিয়ে দেওয়া সম্ভব নয়। আমি দক্ষিণ কলকাতা খাতায় কলমে তো সৈকত দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে হারাতে পারে, মেদিনীপুরে দাঁড়িয়ে, আমি সেটা বলছি, ওটা খাতায় কলমে হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাস্তবে হওয়ার জন্য বুথে যে জোর বিজেপির দরকার। আমি আমার কথা ছেড়ে দিন, সুনীল বানসাল এসে ওদেরকে অবদার্থ বলে গেছে, ওদের রাজ্য নেতৃত্ব বলেছে, তো রিপোর্টেড হয়েছে। কারণ তারা যে মেম্বারশিপ ড্রাইভ করেছিল, বুথের লোকই নেই, মেম্বারশিপ আসবে কোথা থেকে? যাদের নিজেদের মেম্বারদের বাড়ির মেম্বাররা যাদের ভোট দেয় না, তারা যদি মনে করে তারা জিতবে চায়, শুভেন্দু অধিকারীকে ফাইল করে দিক না নমিনেশন। এই আনন্দে থাকো, আর তারপরে তোমরা ইভিএম কে দোষ দিতে যাও। আর আচ্ছা, 2026 এ আমরা সবুজ কুমড়ো গ্রামে বাইরে সবুজ ভেতরে গেরুয়া, ওটাই ভবানীপুর। ওটাই দিদি মোদির তৃণমূল বিজেপি বাড়বে। শুভেন্দু বাবুকে সত্যি এবার ভবানীপুরে নিজে দাঁড়াবেন? মানে ওর কথা শুনে যায় ইঙ্গিত। ক্যান্ডিডেট এখনো ডিসাইড হয়নি কে দাঁড়াবে। এই বাট উনি কিন্তু বলেছিলেন দল বললে হি ইজ প্রিপেয়ার্ড। দল বললে ওটা নাগপুর রাজাদা নাগপুর ঠিক করে দেবে কে কোন তৃণমূল বিজেপি কোথায় লড়বে, কে কোন সিট জিতবে। আমাদের ক্লোজের টাইম হয়ে গেছে। শুভেন্দু বাবু বিজেপিতে থাকবেন তো? 26 অবধি তৃণমূল বিজেপি, শুভেন্দু বাবু বিজেপি থাকবেন কিনা জানি না, অভিষেক বাবুও তৃণমূলে থাকবেন কিনা কালকে প্রশ্ন চিহ্ন উঠেছে। বেশ, আজকে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। তিনজনকে অসংখ্য ধন্যবাদ। শুরু করেছিলাম, দেখুন আমরা মে জুন ওই এপ্রিল থেকেই মে জুনে আরো বেশি করে প্যাচে গরম দেখি, প্রচন্ড হিউমিডিটি থাকে এবং বাইরে বেরোনো যায় না, এরকম অবস্থা হয়। ইদানিং তো এক্সট্রিম হিট বাংলাতেও হচ্ছে। সেই উত্তাপের পারদ কিন্তু এবার বাড়িয়ে দিচ্ছে এপিক এবং ভুয়ো ভোটার।
কিন্তু আমাদের আবারও প্রশ্ন রইল, ফের প্রশ্ন রইল যে এই ভূত ঢোকাচ্ছে কে, আর সেটা কোন ওঝা ঝাড়বে? এই প্রশ্নেই আমরা শেষ করলাম আজকের বিকেলের বিতর্ক। আমাদের সঙ্গে থাকুন।